আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে আওয়ার ইসলাম সংলাপে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাউসার লাবিব। প্রিয় দর্শক, সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনে আপনারা নিশ্চয়ই জানেন দেশের বিভিন্ন জায়গায় অনেক ওলামায়ে কেরাম চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা ধারাবাহিকভাবে তাদের সঙ্গে কথা বলবো। তাদের কাছ থেকে জানবো কিভাবে তারা জনগণের সেবা করতে ইচ্ছুক, কিভাবে তারা কাজ করে যাবেন, যে প্রতিশ্রুতি দিয়ে তারা নির্বাচিত হয়েছেন সেগুলো তারা কিভাবে রক্ষা করবেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান আমাদের কৌমির সন্তান মুফতি মুস্তাফিজুর রহমানের সঙ্গে। এছাড়া আমাদের সঙ্গে যুক্ত আছেন ফরিদপুর নগরকান্দা এলাকাবাসী মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মহিউদ্দিন খান, যাকে আমরা বিনোদন বন্ধু খান সাহেব নামে চিনে থাকি। আপনাদের সঙ্গে আমি আছি কাউসার লাবিব। আপনারা কিন্তু আমাদের এই সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যানের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশন আপনারা লিখতে পারেন। আমরা বিভিন্ন বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। আমরা আমাদের নির্দিষ্ট কিছু প্রশ্ন দর্শকদের পক্ষ থেকে যেগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আজকে হাজির হব। আমরা শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমানকে। মুস্তাফিজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। হাজারো ব্যস্ততার মধ্যে আল্লাহ অনেক ভালো রেখেছে। জি, আমরা লিল্লাহিল হামদ। খান সাহেব আমাদের সঙ্গে যুক্ত আছেন। উনিও কিছুক্ষণের ভেতরে অন এয়ারে চলে আসবেন। আমরা যদি একটু প্রথমেই আপনার সঙ্গে একটু আলাপে যাই। আসলে মাত্র ৩ দিনের মতো হয় আপনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কয়েকটা দিন অতিক্রম করেছেন। এই দিনগুলো আপনার কিভাবে কাটলো? কেমন কাটলো? স্পেসিফিক ভাবে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার এই বিজয়ের পেছনে সবচেয়ে বেশি কোন বিষয়টা প্রভাব ছিল? সবচেয়ে বেশি প্রভাব ছিল কোন বিষয়ে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, যে বিষয়টি বলেছেন, আসলে প্রভাব বলতে আমি ওই একটা ইয়া আছে যে মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায় বা আল্লাহ তাকে দান করে। আমি দীর্ঘদিন যাবৎ নানাবিধ ভাবে আমার লক্ষ্য ছিল যে সমাজের মধ্যে আলেম এবং ইসলামী ব্যক্তিত্বদেরকে অনেক সময় একটু ভিন্ন নজরে দেখা হয়, বা এদের নেতৃত্বের প্রভাবটা অনেক সময় দুর্বল করে খাটো করে দেখা হয়, এবং ইসলামী নেতৃত্বগুলি ধীরে ধীরে জনশূন্য করার জন্য নানাবিধ চক্রান্ত চলে আসছিল, যেগুলি দেখে আমার খুবই নিজের মধ্যে ব্যথাও চলতেছিল। আবার আমি চেষ্টা করতেছিলাম যে ইসলামী শক্তির একটা জাগরণ যদি তৈরি করা যায় এবং এই প্রভাবটাকে যদি সামনে এগিয়ে নেওয়া যায় তাহলে কিছুটা কাজ হবে। সেজন্য আমি নানান ভাবে এই ইসলামী খেলাফত ব্যবস্থার পরিপূর্ণতা না দিতে পারলেও যেন একটু সহায়ক ভূমিকা রাখতে পারি, এজন্য আমি বিভিন্ন ভাবে কিছু কাজ, কিছু খেদমত করার চেষ্টা করেছি। বিশেষ করে মানবিক কাজগুলি আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি, এবং সমাজের যে কোনো বিষয়ে, যে কোনো ধর্মের, যে কোনো গোত্রের, যে কোনো বর্ণের মানুষের সাথে যে কোনো আপদে বিপদে আমি সবসময় নিজের ক্ষুদ্র জায়গা থেকে কোনো চেষ্টার ত্রুটি রাখিনি। আমি আমার জায়গা থেকে আন্তরিক ছিলাম, এবং আমি মানুষের সাথে নিজেকে মিশে যাওয়ার মতো, নিজেকে মিশিয়ে দেওয়ার মতো একটা চেষ্টা আমার সবসময় ছিল এবং থাকে। আমি মানুষের সঙ্গে আমার আদর্শের জায়গা থেকে পিয়ারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ লালনকারী হিসাবে আমি নিজেকে উম্মাহের কাছে, আমার এলাকাবাসীর কাছে, অথবা আমার সাথে যাদের পরিচয় ঘটেছে তাদের কাছে নিজেকে ওইভাবেই সঁপে দেওয়ার চেষ্টা করেছি। যার ফলশ্রুতিতে আর একটা বিষয় বলি, সবর এবং শকর করেছি। নানান প্রতিবন্ধকতা ছিল, নানান ষড়যন্ত্র চক্রান্ত ছিল, কিন্তু আমি সবর করেছি আর শকর করেছি। আল্লাহ রব্বে কারিম আমাকে এই সবর আর শকরের বিনিময়ে ভোটের 3 দিন আগের শেষ রাত্রে আমি স্বপ্নে দেখি যে আমি বিজয় হয়ে গেছি। তো সেই ধারাবাহিকতা আমি কারো কাছে বলি নাই, আমার আহলিয়াকেও আমি বলি নাই যে আজ রাতে আমি এই স্বপ্নটা দেখলাম। শেষ রাতে আমি বলি না, আমি হাসি মুখে ওই দিন ঘুম থেকে উঠি।
আমি কাউকেই বলি নাই। গতকাল হলো আমরা পরিবার সহ সবাই, মা সহ যারা আমরা খানা খাইতে বসছি, তখন আমি বললাম যে আমি এই বিজয়টা আরো 2 দিন আগে স্বপ্ন যোগে আমি দেখছি, অর্থাৎ আমার নির্বাচন ছিল 21 তারিখে, আমি তার 2 দিন আগে স্বপ্নে দেখি। তো আপনি যেটা বলেছেন প্রভাব, আসলে প্রভাব তো মানুষ কয়েক দিক থেকে ফুটিয়ে তোলে। কেউ ক্ষমতার প্রভাব, কেউ অর্থের প্রভাব, কেউ অস্ত্রের প্রভাব। আমি আমার আদর্শের প্রভাব ঘটাবার চেষ্টা করেছি। আমি আমার নীতি নৈতিকতা, আমি আমার দেওবন্দের সন্তান হিসাবে দারুল উলুম দেওবন্দের যে আকীদা বিশ্বাস, সেটাকে তুলে ধরে এবং নববী আদর্শকে জাতির সামনে যেভাবে তুলে ধরা যায় বা যেভাবে নিজেকে চালানো যায়, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমার মনে হয় এই সুন্নতি আখলাক আর নববী আদর্শই আমাকে এই জায়গায় পৌঁছাবার জন্য সহায়ক হয়েছে। এবং আল্লাহর মেহেরবানিতে জনগণের ব্যাপক সাড়ায়, অর্থাৎ মানে আরো 3 জন, আমি যেই ভোট পেয়েছি গড়ে হিসাব করলে আরো 3 জন এখানে, মানে এই ভোটে 3 জন ব্যক্তি নির্বাচিত হতে পারবে। আমার একার প্রাপ্ত ভোটের পরিমাণটা এত। তো আসলে এটা আমার ব্যক্তি যোগ্যতার কোনো ফল নয়, মুরব্বীদের দোয়া এবং আল্লাহর তাআলার খাস মেহেরবানি এবং আমার সবর আর শুকরের বিনিময় বলে আমি মনে করি। অনেক অনেক শুক্রিয়া মুফতি মুস্তাফিজুর রহমান ভাই। আমাদের সঙ্গে যুক্ত আছে বিনোদন বন্ধু খান সাহেব। তার আরেকটি আজকে পরিচয় হলো, তিনি নগরকান্দা এলাকার বাসিন্দা। তার ভাইস চেয়ারম্যানকে নিয়ে তিনি আজকে লাইভে এসেছেন, আমাদের সঙ্গে তিনি যুক্ত আছেন। খান সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আওয়ার ইসলাম সংলাপে। আমি প্রথমে যদি আপনার কাছে জানতে চাই, 3 দিনের মতো হয় আমাদের মুফতি মুস্তাফিজুর রহমান ভাই ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই বিষয়টিকে নিয়ে এলাকার মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? এলাকাবাসীর মাঝে কি পরিস্থিতি তৈরি হয়েছে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ। আমাদের ফরিদপুর তো শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এর পুণ্যভূমি। হজরতের অসংখ্য দিনী প্রতিষ্ঠান এবং হুজুরের রেখে যাওয়া অনেক ওলামা ইকরাম ফরিদপুর আছেন এবং আবাদ করছেন। তো সেই হিসেবে ফরিদপুরটা আগে থেকেই মানে ইসলামের একটা আবাদি ভূমি হিসেবে মোটামুটি অসংখ্য দিনী প্রতিষ্ঠান এবং অসংখ্য ওলামায়ে কেরাম থাকার কারণে আপামর জনতার ভিতরে একটা দিনী চর্চা অথবা ইসলামের প্রতি যে ধর্মীয় আবেগ অনুভূতি, এটা আগে থেকেই আছে। হ্যাঁ, তবে ওই ইসলাহি লাইনে, তারপর ওয়াজ মাহফিলের লাইনে ওলামায়ে কেরামের বিচরণ সচরাচর থাকলেও রাজনৈতিক ময়দানে আমাদের ফরিদপুরে ওলামায়ে কেরামের বিচরণটা একটু দুর্বল অবস্থায় আছে। তা আমি মনে করি এই বিচরণটা যদি একটু সক্রিয় হয়, ফরিদপুর তাহলে ইসলামিক একটা মানে রাষ্ট্র, মানে বাংলাদেশের ইসলাম অনুসরণ করা একটা জেলা হিসেবে আমি মনে করি সারা দেশের মধ্যে একটা আইডল জেলা হবে ইনশাল্লাহ। তো এই এদিক থেকে আমাদের মুস্তাফিজ ভাই, হ্যাঁ, এই দিক থেকে আমাদের মুস্তাফিজ ভাই অনেকটাই এগিয়ে, কারণ ওলামায়ে দেওবন্দ তো বিভিন্ন রকম আন্দোলন শুরু করছেন। এমনকি ওলামায়ে দেওবন্দের যে একটা রাজনৈতিক ভূমিকা আছে এই দেশ স্বাধীন হওয়ার পিছনে, এই ভারত উপমহাদেশ যে স্বাধীন করছে ইংরেজদের হাত থেকে, এটার পিছনে তো মানে বৃহৎ যে অবদান, সেটা ওলামায়ে দেওবন্দের একটা রাজনৈতিক অবদান। তাই সেই হিসেবে ওলামায়ে দেওবন্দের এই রাজনৈতিক আদর্শটা আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরাম যারা আছেন তারা যদি সেটা সক্রিয়ভাবে অ্যাক্টিভ থাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশটাও একটা মানে ইসলামিক রাষ্ট্র হতে দেরি হবে না। কিন্তু আমরা রাজনীতির লাইনে, তারপরে অন্যান্য ব্যবসা বাণিজ্যের লাইনে দুর্বল হওয়ার কারণে দেখা যায় আমাদের প্রভাবটা সমাজে ওইভাবে হয় না। আলহামদুলিল্লাহ আমাদের মুস্তাফিজ ভাই এই দিক থেকে এগিয়ে আসছেন। তিনি একজন তরুণ আলেম, তার চিন্তা চেতনা যুগ উপযোগী। তিনি এই ময়দানে মোটামুটি অনেক দিন ধরে মেহনত করছেন। এমনকি গত বছরও তিনি নির্বাচন করছিলেন ইউনিয়ন পরিষদে। তো গত বছরও তিনি বিজয়ী হয়েছিলেন এক হিসেবে। কিন্তু আমাদের দেশে যে গণতন্ত্রের একটা অপচর্চা আছে, বিজয়ীকে কৌশলে পরাজিত করার, ওইরকম একটা অপচেষ্টার শিকার তিনি হয়েছিলেন,
যার কারণে সেই অপচেষ্টাটা না হলে তিনি এই মানে রানিং ভাইস চেয়ারম্যান থাকতেন অলরেডি। যাই হোক, গত বছরের অপচেষ্টা থেকে তারও অভিজ্ঞতা হয়েছে, তারও আরো কাজের সক্রিয়তা বাড়ছে এবং জনগণের সাথে, জনগণের কাছাকাছি গিয়ে তার কর্মকাণ্ড, তার যে ইচ্ছা, তিনি এই পদে আসলে তিনি কি কি উন্নয়ন করবেন, এই ইচ্ছাগুলা পোষণ করছেন। আর জনগণও মুস্তাফিজ ভাইকে অনেক, আমি মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে ভোটের দিন ঘুরছি, তা দেখা গেছে এমন এলাকায় গেছি, এমন কেন্দ্রে গেছি, অনেক ভোটাররা বলছে যে আপনাকে আমরা চিনিও না, কোনোদিন দেখিও নাই, কিন্তু শুধুমাত্র আপনি একজন আলেম এই হিসেবে আমরা আপনাকে ভোট দিছি। হ্যাঁ, ওলামায়ে কেরামের প্রতি এতটুকু আস্থা, বিশ্বাস আমাদের এই নগরকান্দা উপজেলাবাসীর আছে। তো আলহামদুলিল্লাহ, জনগণের এই আস্থার প্রতীক নির্বাচিত হওয়ার পরে, নির্বাচন তো ইতিপূর্বেও অনেক হয়েছে আমাদের উপজেলায়, কিন্তু মুস্তাফিজ ভাইয়ের বিজয় হওয়ার পর যে একটা মানে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, যে একটা আনন্দ উল্লাস দেখছি, এরকম উল্লাস আমি এর আগে দেখিনি। কারণ তার নির্বাচিত হওয়াটা, যে ধর্মীয় একজন মানুষ, একজন আলেম, তাও তরুণ একজন আলেম বিজয় হয়েছে এই নির্বাচনে, তাও মানে কোনো মানে কাছাকাছি ভোটে না, বিপুল সংখ্যক ভোটে যে সে নির্বাচিত হয়েছে, এটা আমাদের নগরকান্দার আপামর জনতার উচ্ছ্বাস, এটা মানে প্রমাণ করে যে তারা ইসলামকে ভালোবাসে এবং ওলামায়ে কেরাম যদি ক্ষমতায় আসে তারা যে এটা স্বাচ্ছন্দ্যে মেনে নিবে, তার একটা মানে প্রভাব দেখতে পেলাম এই উচ্ছ্বাসের মধ্যে। তো আমি আশা করব এবং দোয়া করব যে জনগণ, যেমন অনেক মানুষ মুস্তাফিজুর রহমান ভাইয়ের লিবাস দেখে তাকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছেন, তিনি এই জনগণের এই বিশ্বাসের মর্যাদা রাখবেন ইনশাল্লাহ, এবং তার মাধ্যমে আমাদের নগরকান্দার এমন কিছু উন্নয়ন হবে যেটা মানে সামাজিক ভাবেও একটা প্রভাব পড়বে এবং ওলামায়ে দেওবন্দের একটা আদর্শের প্রভাব যেন জনগণের মধ্যে পড়ে, যে তারা বলবে যে না, ওলামায়ে দেওবন্দের যোগ্য উত্তরসূরি তিনি, এরকম একটা প্রভাব যেন পড়ে, এটা আমি আশা করব। অনেক অনেক শুক্রিয়া খান সাহেব আমাদের সঙ্গে আপনার ওপিনিয়ন যুক্ত করার জন্য। আপনি খুব সুন্দরভাবে কথা বলছিলেন। মুফতি মুস্তাফিজুর রহমান ভাই, আমি আপনার কাছে চলে আসছি। আপনার কাছে একটু আমি জানতে চাইবো যে, আমি জানি আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, আমি যতটুকু জানি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আপনি ইতিপূর্বে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, বা আপনি রাজনীতিতে আসা কিভাবে, রাজনীতিতে কেন এলেন, কিভাবে এলেন রাজনীতিতে? আগে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন আপনি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে দারুল উলুম দেওবন্দের একজন নগণ্য সদস্য হওয়ার সুবাদে, ওলামায়ে কওমিয়ার দর্শে বসার সুবাদে, আমাদের ওই যে কথাটি আমাদের খান সাহেব বলতেছিলেন যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, পরবর্তী এক পর্যায়ে স্বাধীনতা আন্দোলন সহ নানান আন্দোলনে কিন্তু ওলামায়ে দেওবন্দের একটা সক্রিয় ভূমিকা ছিল। আমরা আমাদের এই দেশপ্রেম এবং সমাজে আমাদের ইসলাম এবং আমাদের নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য যে একটা দায়বদ্ধতার শিক্ষা, যেটা মাদারেসে কওমিয়ায় দিয়ে থাকে, আমি মনে করি দেশ প্রেমের প্রকৃত শিক্ষা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে থাকে বর্তমান সময়ে, সেটা হচ্ছে মাদারেসে কওমিয়া। অন্যরাও দিয়ে থাকেন, কিন্তু মাদারেসে কওমিয়া প্রকৃত দেশপ্রেম, হাকিকি দেশপ্রেম একমাত্র মাদারেসে কওমিয়ার মধ্যেই সবচেয়ে বেশি। তো সেই হিসাবে আমি দেশ, সমাজ এবং মানবতার কল্যাণে, যেমন ইসলাম তো একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন বিধান, সেই পরিপূর্ণ জীবন বিধানের মধ্যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটি অঙ্গনে ইসলামের সঠিক মেসেজ রয়েছে এবং ইসলামের মৌলিক বিষয়গুলি এই সমাজে বাস্তবায়নের জন্য সুযোগ রয়েছে। কিন্তু আমরা আমাদের নানান প্রতিকূলতার কারণে, নানান চক্র এবং ষড়যন্ত্রের কারণে অনেক সময় সেটাকে বাস্তবে প্রতিফলন দেখাতে পারি না, ঘটাতে পারি না। সেই জন্যে আমি এই জায়গা থেকে আমি এই শিক্ষা এবং নবীর আদর্শ এবং কোরআনের এই হুকুম
বিধানকে যেহেতু নিজের মধ্যে যতটুকু অর্জন করার সুযোগ লাভ করেছি, সেই হিসাবে আমার মনে হয়েছে যে সমাজের জন্য ইসলামের প্রকৃত মেসেজটা কি। ইসলাম শুধু মসজিদ এবং মাদ্রাসা কেন্দ্রিকই সীমাবদ্ধ, নাকি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনেও রয়েছে। আমি চাই যে ইসলামের এই সৌন্দর্য, ইসলামের এই ইনসাফ এবং ইসলামের এই অঙ্গনটাকে আমি সমাজের মধ্যে যেন নিয়ে আসতে পারি এবং সমাজকে যেন ইসলামের সুশাসনের সুফল আমি উপহার দিতে পারি। এজন্য আমি আমার নির্বাচনী স্লোগানের মধ্যে বা নির্বাচনী মূল কথার মধ্যে রেখেছিলাম, নেতা নয় জনগণের খাদেম হতে চাই। সেই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সহযোগী, অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই আদর্শ, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা সকলেই অনেকেই জানি যে নিজে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে দুঃখী মানুষের, অভাবী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নববী আদর্শের সেই জায়গাটাকে যেন আবার নতুন করে জাগ্রত করে তার প্রতিফলন এবং সেই সুফল যেন ইসলামের সেই সুফল যেন মানুষের মধ্যে, জনগণের মধ্যে পৌঁছে দিতে পারি, সেই জায়গা থেকেই আমি আমার মতো কাজ করে গিয়েছি। এবং সর্বোপরি কথা হচ্ছে যে এই চেতনাটা আমাকে ইসলামী শিক্ষাই দিয়েছে। ইসলামী শিক্ষার মাধ্যমে আমি পেয়েছি যে সমাজকে আমার কিছু দেওয়ার আছে, সমাজের মধ্যে আমার কিছু দায় দায়িত্ব রয়েছে এবং সেই দায় দায়িত্ব যেহেতু আমরা পালনে অনেকটা দুর্বলতা বা অনেকটা দূরে সরে গিয়েছি বিধায় নানান ভাবে ওই জায়গাগুলিকে অনেকে নষ্ট করেছে, এই জায়গাটাকে অপবিত্র করেছে। আমাদের দরকার সেই দুর্নীতির জায়গাগুলিকে পবিত্র করার জন্য নিজেকেই এগিয়ে আসা। কে এগিয়ে আসবে এই জন্য না তাকিয়ে নিজেকেই সমাজের জন্য সঁপে দেওয়া, সমাজের জন্য ইসলামের এই মৌলিক দায়িত্বগুলির মধ্যে অন্যতম একটা হচ্ছে সমাজ এবং রাষ্ট্র এবং দেশের কাজ। সেই জায়গা থেকে আমি আমাকে চেষ্টা করেছি এবং ইসলামী শিক্ষাই আমাকে অনুপ্রাণিত করেছে, রসুলের আদর্শই আমাকে অনুপ্রাণিত করেছে সমাজের এই দায়িত্বের জায়গায় আসার ব্যাপারে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনি ইতিপূর্বে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন কিনা বা ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনি আরেকটা এই প্রশ্নটা আমি ভুলে গিয়েছিলাম, ধন্যবাদ। আসলে রাজনৈতিক দল বলতে আমি আমার জায়গা থেকে যত ইসলামী, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় বিশ্বাসী যত রাজনৈতিক দল আছে, আমি সমস্ত রাজনৈতিক দলকেই সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা এবং ওয়েলকাম জানাই। তবে আমি জীবনে মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহির চেতনা এবং তার সব কাজকর্ম আমার অনেক বেশি ভালো লাগতো। অধিক ভালো লাগার কারণে আমি মুফতি আমিনীর সোহবত গ্রহণের সৌভাগ্য লাভ করেছি। এখন ভবিষ্যতে আমি রাজনৈতিক কোনো দলে যাব কি যাব না সে বিষয়টি এত দ্রুতই বলা যাচ্ছে না। অবশ্যই ইতিমধ্যেই অনেক জায়গা থেকে অনেকে আমাকে সংবর্ধনা দিতে অথবা আমাকে শুভেচ্ছা জানাতে যে বিভিন্ন দলের প্রতিনিধিরা আসছেন এবং আজও আরো কয়েকটি দল ঢাকা থেকে তারা যোগাযোগ করেছেন, তারা তাদের আহ্বান রেখেছেন। আমি ইসলামী রাজনীতি দলের মধ্যে আপনাকে কোন কোন দল শুভেচ্ছা জানিয়েছে আমি যদি একটু জানতে চাই, কোন কোন দল আসলে ইতিমধ্যেই খেলাফত আন্দোলন থেকে শুভেচ্ছা জানিয়েছে এবং তাদের একটা প্রতিনিধি আমার কাছে আসার জন্য বলেছে। আগামী শুক্রবারে একটা যোগাযোগ আমার সাথে করেছে। আমার একটু মাঝে একটু কথা বলে রাখি যে আমার বিজয় মিছিলে, মানে যেদিন আমি ডিক্লিয়ার পাই ওদিন রাতেই আমার ওই বিজয় মিছিলের ভিড়ের মধ্যে আমার মোবাইলটা হারিয়ে যায়, যার কারণে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অনেকেই যোগাযোগ করেছে, যেমন আপনারাও আমাকে যোগাযোগ করে না পেয়ে আমার খান সাহেবের সাথে আপনারা যোগাযোগ করেছেন। ঠিক এমন ভাবে অনেক ইসলামী দলই যোগাযোগ করেছে, খেলাফত যুব মজলিস যোগাযোগ করেছে, ইসলামী ঐক্যজোট থেকেও আমার সঙ্গে তারা নানান ভাবে কথাবার্তা বলেছে, যোগাযোগ এবং সাধুবাদ শুভেচ্ছা জানিয়েছে এবং তাদেরও একটা প্রতিনিধি দল আগামীকাল আসবেন এরকমও আমি শুনেছি। ফরিদপুরে আরো কিছু রাজনৈতিক, অরাজনৈতিক এবং সেবামূলক এবং বিভিন্ন ওলামা মাশায়েখদের সংগঠন থেকেও আমাকে তারা শুভেচ্ছা এবং শুভেচ্ছা বিনিময়ে ইতিমধ্যে এসেছে এবং আরো অনেক আসছে আর কি, অলরেডি চলছে। বাকি আমার এই যোগাযোগ বিচ্ছিন্নতা একটা সংকট, আমি সব দলের নামগুলিকে এখন ওইভাবে একত্রিত করে বলতে পারছি না।
অনেক অনেক শুক্রিয়া আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত আছেন খান সাহেব, আমি খান সাহেবের কাছে চলে যাব। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নিঃসন্দেহে আলেমদেরকে কিন্তু মানুষ হৃদয় থেকে ভালোবাসে, কিন্তু আমরা যেটা দেখি মাঠে এলে আলেমদেরকে সাধারণত সাধারণ মানুষ অজানা একটা কারণে ভোট দিতে চায় না, বা বিপুল বিপুল ভোটের ব্যবধানে দেখা যায় আলেমরা পরাজিত হয়। সেই জায়গায় আপনাদের নগরকান্দা এলাকায় মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ভাই বিপুল ভোটের ব্যবধানে পাশ করেছেন। এটা বড় কারণ কি বলে আপনি মনে করেন? আপনি তো এলাকায় থাকেন, এলাকায় বসবাস করেন, এর বড় কারণ কি? বড় কারণ আমাদের এলাকাটা আলেম প্রিয় অঞ্চল, এবং আমাদের নগরকান্দায় মানে একাধিক বুজুর্গ আলেম ছিলেন এবং বর্তমানে আছেন, যাদের সোহবতে এই এলাকার মানুষগুলোর অনেকটা আধ্যাত্মিক পরিবর্তন এবং ওলামাদের প্রতি ভালোবাসা হৃদ্যতা এটা কাজ করে। বিশেষ করে যাদের নাম নিলে নয়, আমাদের নগরকান্দা শহরেই দুইজন বুজুর্গ আছেন, একজন মুফতি আব্দুল গফফার শাহ হুজুর দামাত বরকাতুম হুজুর ঢালকা নগরের শিক্ষা সচিব, এবং হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহর খলিফা। হুজুরের কিছু ইসলাহী মজলিস প্রতি মাসে হয়, সেখানে দেখা যায় নগরকান্দা এবং আমাদের ফরিদপুরের বাইরেরও এত মানুষ সেখানে উপস্থিত হয় যে আশপাশের মাহফিল গুলোতে এত মানুষ হয় না। তো হুজুরের সোহবতে এসে দেখা যায় যে মানুষের উলামা ইকরামের প্রতি যে ভক্তি ভালোবাসা। আরেকজন আলেম আছেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমি, উনিও নগরকান্দা শহরেই ওনার দাওরাবন্ত মাদ্রাসা। ওনারও আধ্যাত্মিক মেহনত এবং ওনারও কিছু মেহনত আছে এই আমাদের নগরকান্দায়, যার কারণে দেখা যায় এই দুই হজরতের কারণে নগরকান্দার মানুষজন ওলামা ইকরামের প্রতি আস্থা ভালোবাসা সবচেয়ে বেশি। আরো অনেক ওলামা ইকরাম আছে যাদের নাম না নিলেও অকৃতজ্ঞ হবে, আবার এত ওলামা ইকরাম আছেন যে সবার নাম নেওয়াও মুশকিল আর কি। মুস্তাফিজ ভাই তো দৌড়াদৌড়ি করেন, ওনার প্রতি আমি দেখছি যে আমাদের বিভিন্ন কারণে বিভিন্ন ওলামায়ে কেরামের দেখা যায় মত বিরোধ আছে, কিন্তু মুস্তাফিজ ভাইয়ের এই নির্বাচনটার বিষয়ে সমস্ত ওলামায়ে কেরামের সমষ্টিগত একটা সমর্থন ছিল। এটা আমি মনে করি একটা প্লাস পয়েন্ট, এবং এই জনগণ যে তাদেরও একটা মুস্তাফিজ ভাইয়ের প্রতি আস্থা ভালোবাসা এবং সমর্থন ছিল, এটাই তার বিপুল ভোটে নির্বাচিত হওয়ার একটা অন্যতম কারণ আর কি আমি মনে করি। আর এখন শুধু নগরকান্দা না, এইবারের উপজেলা নির্বাচনে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামের একটা বিজয় ধ্বনি, এবং ওলামায়ে কেরাম যে শুধু ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যানও হয়েছেন কয়েকটা জায়গায়। এটা আমি মনে করি যে এটা একটা আভাস ওলামায়ে কেরামের জন্য যে আমরা যদি সময় মতো রাজনীতির ময়দানে আসতাম, তাহলে এতদিন হয়তোবা আমাদের হাতেই দেশের একটা পরিচালনার যে সুষ্ঠুভাবে পরিচালনার যে দায়িত্বটা, ইসলামিক রাষ্ট্র কায়েম করার, খেলাফত রাষ্ট্র কায়েম করার যে একটা সুযোগ ছিল, এতেই বোঝা যায় যে এই ফিতনার জামানায় এসেও যেহেতু মানুষ, আমরা মনে করি যে নাস্তিকদের আধিক্যতা, তারপরে বস্তুবাদীদের আধিক্যতা বাংলাদেশে প্রচুর, কিন্তু এবারে নির্বাচনটা দেখাই দিল যে ওদের চাইতে আপামর জনতা এখন ওলামায়ে কেরামে এবং ইসলামের প্রতি সবার ধর্মীয় আবেগটা আছে। সুতরাং আমি মনে করি এই সুযোগটা, এই মেসেজটা এবারে নির্বাচন থেকে আমাদের ওলামায়ে কেরামের এই মেসেজটা নেওয়া দরকার যে রাজনীতির ময়দানে আমাদের ওলামায়ে কেরামের, বিশেষ করে তরুণ ওলামায়ে কেরামের সক্রিয় হওয়া খুব জরুরি। এটা আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আর কি মনে করি। অনেক অনেক শুকরিয়া। আমি আবার আপনার কাছে একটু জানতে চাই যে এলাকাবাসী হিসেবে মুফতি মুস্তাফিজুর রহমানের কাছে আপনাদের চাওয়া কি, কি পেতে চান যদি একটু বলতেন। এলাকাবাসীর বিভিন্ন জনের তো বিভিন্ন চাওয়া থাকে, আমি তো ছোটখাটো একজন নাগরিক। আমি আমার অবস্থান থেকে যতটুকু দেখছি যে বাংলাদেশ এখন বাহ্যিকভাবে আমরা যতটুকু উন্নয়ন দেখি বাংলাদেশের, এমনি দুর্নীতি চোরাচালানি এগুলা তো একটা বিষয় বাদ দিলাম, কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখতে পাই যে রাস্তাঘাট, তারপরে বিভিন্ন দিকের উন্নয়ন হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল বাংলাদেশের মধ্যে সবচাইতে রাস্তাঘাটের উন্নতিটা, হাইওয়ে এক্সপ্রেস, পদ্মা সেতু, এই উন্নয়ন গুলা দ্বারা আমাদের এই দক্ষিণাঞ্চলটা অনেকটা আধুনিক হয়ে গেছে। কিন্তু এই আধুনিকতার ধরাছোঁয়ার বাইরে আছে আমাদের নগরকান্দা উপজেলাটা। নগরকান্দা উপজেলার প্রায় এলাকার রাস্তাঘাটের অবস্থা খুব নাজুক,
আর বিশেষ করে উপজেলার মধ্যে নগরকান্দার যে মূল শহরটা, এই শহরের আশপাশের রাস্তাঘাট গুলা আরো মানে খারাপ পরিস্থিতির মধ্যে আছে। যদিও নির্বাচনের আগ মুহূর্তে তারা একটু সংস্কার করে, তা ওইটা নির্বাচনের আগের যে সংস্কারটা, ওইটা নির্বাচন মেয়াদী সংস্কারই বলা চলে। ভোটের শেষে আবার রাস্তা আগের চেহারায় ফিরে আসে, একটা প্রলেপ দেওয়া হয় কোন রকম। এই রাস্তাঘাট গুলার উন্নতি, যেহেতু হাইওয়ে এক্সপ্রেস, তারপরে পদ্মা সেতু হওয়ার কারণে আমাদের দক্ষিণ অঞ্চল গুলা অনেকটা উন্নতি হচ্ছে। এই ধারাবাহিকতাটা আমাদের নগরকান্দায়ও এর একটা ছোঁয়া পাক, উন্নতি হোক। নগরকান্দা থানা শহর হিসেবে নগরকান্দা থানা শহরটা ওই রকম মডেল থানা মনে হয় না, অনেকটাই মানে সেকেলে সেকেলে লাগে। কিন্তু নগরকান্দার সালতা থানাটা একসময় নগরকান্দারই অংশ ছিল, সেটা আলাদা হয়ে গেছে, কিন্তু সালতা থানাটাও এখন অনেক সুন্দরভাবে সাজানো গোছানো একটা থানা হয়েছে। তো সেরকম একটা সাজানো গোছানো শহর হোক নগরকান্দা, এটা আমি ছোট মানুষ হিসেবে একটা দাবি থাকবে। এই উন্নয়নের ছোঁয়াটা যেন আমাদের নগরকান্দায়ও পড়ে। অনেক অনেক শুক্রিয়া। আমরা লাইভের মোটামুটি পুরা 3 ভাগের 2 ভাগ শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের বিনোদন বন্ধু খান সাহেবের কাছ থেকে এলাকাবাসীর বিভিন্ন প্রতিক্রিয়া এবং চাওয়া পাওয়ার কথা শুনছিলাম। এর আগে আমরা মুফতি মুস্তাফিজুর রহমানের কাছে তার রাজনৈতিক জীবনে আসা, কিভাবে আসা, কাকে আদর্শ হিসেবে মানে, বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম। আমরা একটু আমাদের দর্শকরা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করছে, কমেন্টস এর মাধ্যমে আমরা কিছু কমেন্টস করে নেব, তারপরে আবার আমরা চলে আসবো মুফতি মুস্তাফিজুর রহমানের কাছে। আমি তার কাছে তখন জানতে চাইবো যে রাজনীতিতে তিনি কাকে আদর্শ হিসাবে মানেন এবং রাজনৈতিক ময়দানে তিনি নিজেকে কোথায় দেখতে চান। আমি একটু কিছু কমেন্টস করে নেব। আমাদের এখানে মোহাম্মদ বিনিয়ামিন কমেন্টস করেছেন, আপনাদের লাইভ দেখার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। মুমিনুল হক লিখেছেন, বাহুবলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দুজনই আলেম। হ্যাঁ, আমরা জেনেছি, আমরা দুজনকে ইনশাল্লাহ সামনের লাইভে যুক্ত করার চেষ্টা করব। আহ এরপরে আমাদের এখানে আর মোহাম্মদ আরিফ বিল্লাহ, তিনি লিখেছেন মাশাআল্লাহ, আপনাকে জাযাকাল্লাহ। মুফতি জাকারিয়া ফারুকী লিখেছে, নগরকান্দা উপজেলা নির্বাচনে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান প্রিয় ভাই আমার মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান সাহেব একজন জনপ্রিয় জনদরদী ব্যক্তি, তাকে আল্লাহর জন্য ভালোবাসি। ধন্যবাদ ভাই আপনাকে। মুফতি মাজহারুল ইসলাম লিখেছেন, মাশাআল্লাহ, আমাদের নগরকান্দা উপজেলার গর্ব চেয়ারম্যান মুফতি ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমান। হেলালুদ্দিন আবরার লিখেছেন, মাশাআল্লাহ ভাইজান, আপনাকে জাযাকাল্লাহ। উনি আবার লিখেছেন, মুফতি মুস্তাফিজুর রহমান আমাদের গর্ব। ধন্যবাদ ভাই। আরিফ বিল্লাহ আল ফরিদি, তিনি লিখেছেন, মাশাআল্লাহ মুফতি মুস্তাফিজুর রহমান আমাদের ফরিদপুরের গর্ব। ধন্যবাদ ভাই। আমি আরেকটি প্রশ্ন পেলাম, মুমিনুল হক লিখেছে, পরবর্তী কোন সময় খান সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করার সম্ভাবনা আছে কিনা। আমাদের প্রশ্নে এটা আছে, আমরা তার কাছে জানতে চাইবো। তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে রাজনীতিতে আসা উচিত তরুণদের, উনি আসবেন কিনা সেটা আমরা তার কাছ থেকে জানতে চাইবো। এরপরে আমাদের সঙ্গে যুক্ত আছেন রেজাউল করিম, তিনি লিখেছেন, সর্বক্ষেত্রে আলেমগণ এগিয়ে আসুক। হ্যাঁ প্রিয় ভাই, আমরাও চাই সেটি হোক। এইচ এম রইস উদ্দিন আর্থিক লিখেছেন, প্রতিটি থানায় ওলামায়ে কেরাম এইভাবে এগিয়ে আসলে সমাজটা সুন্দর হবে ইনশাল্লাহ। যে আমরাও আশা রাখি যে ওলামায়ে কেরাম যদি এগিয়ে আসেন, তারা যদি নেতৃত্বের চেয়ারে বসেন, দেশটা আরো সুন্দর হবে, আরো গোছালো হবে। হাসান আল মাহমুদ লিখেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। আজিজুল হক ফরিদপুরি লিখেছেন, তিনি গাজীপুর থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ ভাই। শহীদুল্লাহ, তিনি লিখেছেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে, জাযাকাল্লাহ ভাই আপনাকে। আমরা চলে যাব মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ভাইয়ের কাছে আবারও। ভাই, আপনি, যদি আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি রাজনীতিতে আদর্শ হিসেবে কাকে মানেন এবং রাজনীতির ময়দানে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কোন জায়গায় দেখতে চান? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের আদর্শ তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সমসাময়িক কালের যদি আমি কারো কথা উল্লেখ করতে চাই, সেক্ষেত্রে আমি আমার চোখে দেখা, আমার ভালো লাগা, আমার নয় শুধু তৌহিদি জনতার প্রিয় রাহবার, বিপ্লবী কণ্ঠস্বর হযরতুল আল্লাহ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাই আমার অনেক বড় একটা প্রেরণার জায়গা দখল করে আছেন। এছাড়াও অন্যান্য ওলামা হযরত যারা এখন বিভিন্ন ময়দানে নেতৃত্ব দেন, তাদেরকেও আমি অনুসরণ করি। তবে একটা কথা বলতে চাই, হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাই বাংলাদেশে এই ওলামায়ে দেওবন্দের রাজনৈতিক চিন্তা চেতনার অন্যতম একটা হাফিজি হুজুরের পরে
হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে পর্যন্ত যারা হাফিজির বিরুদ্ধে চক্রান্ত করেছে, শাইখুল হাদিসের বিরুদ্ধে চক্রান্ত করেছে, মুফতি আমিন রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে চক্রান্ত করেছে, অর্থাৎ ওলামায়ে দেওবন্দের নেতৃত্বকে বিভিন্নভাবে দাবিয়ে রাখার জন্য, বিভিন্নভাবে দমিয়ে দেওয়ার জন্য যারা চক্রান্ত চালিয়েছে তারা এখনো বসে নাই। তারা আগেও ছিল, এখনো আছে, আমার ধারণা হয়তো বা ভবিষ্যতেও থাকবে, কারণ আমি নিজেও তাদের দ্বারাই আক্রান্ত হয়েছি। এজন্য আমি আমার ছোট্ট অভিজ্ঞতার থেকে বলি, নিজের মনোবল ঠিক রেখে, হিম্মত ঠিক রেখে, সততা আদর্শ দিয়ে যদি আমরা এগিয়ে যাই, কোনো ষড়যন্ত্রই আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল ও করমে সফল হবে না। এবং বিশেষ করে গুমরা যে দল আমরা জানি, তাদের ব্যাপারে সচেতন থাকাটাই আমাদের খুব জরুরি। কেন বললাম, আমি আর বেশি খুলে বলতে চাচ্ছি না। আমরা অনেক সময় তাদেরকে মজলুম মনে করে তাদের জন্য যে দোয়া আর রোনাজারি করেছি, আমাদের মুরব্বীরা করেছেন, কিন্তু আসলে দেখলাম যে তারা শুধু মজলুম এই বিষয়টি নয়, তারা যে জালেম সেটাও আমি আমার নিজের জায়গা থেকে অনেকটা উপলব্ধি করেছি। তাদের আচর থেকেও আমি অনেকটা আহত হয়েছি। এজন্য আমি বলবো, আম জনতা, জনসাধারণ এদেশের ইসলামী নেতৃত্বকে ভালোবাসে, পছন্দ করে। তারই ফলশ্রুতিতে আমার নগরকান্দা উপজেলার সর্বস্তরের জনগণ তাদের যে সাড়া, যে আবেগ, যে উৎকণ্ঠা এবং যে ভালোবাসার ভোটের যেই বিপুল ভোট আমাকে দিয়েছেন, এটা আসলেই আমি আমার উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং দায়বদ্ধতাটা এতই বেড়ে গিয়েছে যে আমাকে আমার খান সাহেব আমার কাছে যা চেয়েছেন, এই চাওয়াটা শুধু তারই নয়, আমি মনে করি এই চাওয়াটা আমার নগরকান্দার সর্বস্তরের জনগণের, এই চাওয়াটা তরুণ আলেম সমাজের, এই চাওয়াটা যুব সমাজের, এই চাওয়াটা নগরকান্দা উপজেলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার। কারণ রাস্তাঘাট সহ নানান উন্নয়নটা সবারই পছন্দের বিষয়। এজন্য আমি আমার ক্ষুদ্র সামর্থ্যের জায়গা থেকে কোনো ত্রুটি করব না। তবে আমি সেবা দিব কথা বলি না, আমি চাই যে সেবাটা যেন দুর্নীতিমুক্ত হয়, সেবাটা যেন ইনসাফপূর্ণ হয়। আমি আমার জায়গা থেকে দুর্নীতিমুক্ত, ইনসাফপূর্ণ একটি সেবা ইনশাআল্লাহ আগামী 5 বছরে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি, আশা ব্যক্ত করছি। পাশাপাশি আমার দিনী ময়দানে যারা মেহনত করছেন, যে কোনো ময়দানে হোক, আপনি আপনার তাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে বাতিল যারা, গুমরা দল যারা, তাদের ব্যাপারে আমরা অনেক সময় বেশি অতি উদার হয়ে যাই। উদার হব, জুলুম করব না, কিন্তু আমার উদারতা যেন পরবর্তীতে আমাকেই দংশন না করে, এই ব্যাপারে খুবই হুঁশিয়ার থাকা দরকার। আমি আপাতত নাম বলছি না, তবে ইনশাআল্লাহ আমি পণ করেছি, যারা হাফেজজিকে ছাড়ে নাই, যারা শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইকে ছাড়ে নাই, যারা মুফতি আমিন রহমতুল্লাহ আলাই সহ ওলামায়ে দেওবন্দের নেতৃত্বকে দারুল উলুম দেওবন্দ থেকে নিয়ে পর্যন্ত যে গুমরা দলটি বিভিন্নভাবে চক্রান্ত করেছে, তারা আসলেই দ্বীনের প্রকৃত মুহিব্বিন বা দ্বীনের প্রকৃত দায়ী নয়। তারা নিজেদের নেতৃত্ব এবং নিজেদের দলকে প্রতিষ্ঠার আন্দোলন, দলকে প্রতিষ্ঠার জন্য মেহনত করে, নচেত অন্য যে কোনো ইসলামী ব্যক্তিত্ব জাগরণকে ঠেকিয়ে দেবার জন্য নানান জায়গায় কুচক্র এবং ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল। এমনকি আমরা যাদেরকে বিভিন্নভাবে অন্য কিছু মনে করি, তাদের সাথেও যুক্ত হয়ে আমাকে তারা দমন করার চেষ্টা করেছে। সুতরাং আমি মনে করি এটা আমাকে ষড়যন্ত্র করে নাই, সেই দারুল উলুম দেওবন্দের সেই চক্র, যারা দারুল উলুম দেওবন্দকে পছন্দ করে না, যারা দারুল উলুম দেওবন্দের সেই আদর্শকে সবসময় বিভিন্নভাবে ক্রিটিসাইজ করে, তারা এখনো আমাদের বিরুদ্ধে সেই তাদের অভিযান চালিয়ে যাচ্ছে, চক্রান্ত চালিয়ে যাচ্ছে। তবে যারা রসুলের আদর্শের উপরে থাকবে, যারা সাহাবা একরামকে সত্যের মাপকাঠি মেনে চলবে, তারাই সফল হবে। এর বাহিরে যারা থাকবে তারা গুমরা, তারা পথভ্রষ্ট, তারা যতই অর্থে বিত্তে এবং যে কোনো দিক থেকেই শক্তিশালী হোক না কেন, প্রকৃত সফলতা ইনশাআল্লাহ দুনিয়ায়ও পাবে না, আর আখিরাতেও তাদের ওই নতিজা মিলবে না, যেই নতিজার স্লোগান তারা মানুষকে শোনায়। এজন্য আমি আপনার অনেক অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই। আমি আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনি, মানুষ তো ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়, চেয়ারম্যান থেকে এমপি হয়, এমপি থেকে মন্ত্রী হয়, মন্ত্রী থেকে দেশ প্রধান হওয়ার স্বপ্ন দেখে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখি। এরদোয়ান একসময় মেয়র ছিলেন। অনেক দেশের আরো এরকম অনেক উদাহরণ আছে। সদ্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস মারা গিয়েছে, তিনি বিচারক ছিলেন।
এরপর থেকে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এর আগে ইরানের যে প্রেসিডেন্ট ছিলেন মাহমুদ আহমদিনেজাদ, তিনি একটি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন, এবং আমরা ভুরি ভুরি উদাহরণ দেখতে পাই। তো আপনি তো ভাইস চেয়ারম্যান হলেন, আপনার আশা কি? আপনাকে আমরা ভবিষ্যতে এমপি মন্ত্রী হিসাবে দেখতে পাবো কিনা? আপনি কি স্বপ্ন দেখেন নিজেকে নিয়ে? আসলে আমি নিজেকে নিয়ে যে কথাটি বলেছেন, এরকম স্বপ্ন আহ, অনেকটা আসলে ব্যথাটা, এবং ওই বললাম যে নীল, ব্যথায় নীল হয়ে গেছি, যার কারণে এই স্বপ্নগুলি এখনো আমার মানে ওই জাগ্রত করা থেকে আমি কেমন যেন নিজেকে অনেকটা, এই ব্যথার কারণে এই স্বপ্নগুলি আমি আর এখন স্বপ্ন হিসাবে লালন করার মানে সাহস বা হিম্মত বা আনন্দ বা ওই ধরনের বিষয়টা আমার সেইভাবে নাই। তবে যদি পরিস্থিতি পরিবেশ আসে, মূল কথা হচ্ছে যে মানুষের পাশে থাকা, মানবতার কল্যাণে কাজ করা, সমাজের কল্যাণে সমাজকে কিছু দেওয়া। রসুল যেমন প্রিয় নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার কল্যাণে, সমাজের কল্যাণে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠায় মেহনত করেছেন। আমি নববী আদর্শ ধারণ করে সেই কাজগুলি করে যেতে চাই, যে কাজগুলি রসুল সাহাবা একরামকে শিখিয়েছেন। সাহাবা একরামদেরকে অনুসরণ করে রসুলের সেই সুন্নতি জিন্দেগি বাস্তবায়নে সমাজ ব্যবস্থাকে একটি আদর্শ এবং দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব। তাতে আমি এমপি হই, আরেকজন রিক্সা চালক বা ভ্যান চালক হই, এটা বিষয় না, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গা থেকে ইনসাফ রক্ষা করে চলতে চাই। সমাজকে আমি আমার নববী আদর্শ উপহার দিতে চাই, সমাজকে আমি ইনসাফ উপহার দিতে চাই, সমাজের প্রতি আমাদের ইসলামের যে সৌন্দর্য সেটাকে, সেই মেসেজটাকে আমি ছড়িয়ে দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাইবো যে নির্বাচনের আগে মানুষ বিভিন্ন ইশতেহার দিয়ে থাকে। আপনি যেহেতু একজন আলেম মুফতি সাহেব, আপনার ইশতেহার এবং অন্যান্য জনের ইশতেহার নিশ্চয়ই এক ছিল না। আপনি এমন সব ইশতেহারই দিয়েছেন যেটা আপনি যে ওয়াদা আপনি রক্ষা করতে পারবেন। আপনার ইশতেহারে অন্যান্যদের যে কি ভিন্নতা ছিল, এবং আপনি সেই ইশতেহার গুলো বাস্তবায়নের জন্য আপনি কিভাবে কাজ করবেন? গুড, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে ইশতেহার বলতে আমরা যে মৌখিক বিভিন্ন সময় রাজনৈতিক বিভিন্ন জনের থেকে কিছু মানে ফুলঝুরি আমরা অনেক সময় শুনে থাকি। আমি একটু ব্যতিক্রম জায়গা থেকে কিছু কথা আমি সব সময়, যেখানে আমি ভোট চাইতে গিয়েছি তাদেরকে বলেছি। তার মধ্যে একটা ছিল নেতা নয় জনগণের খাদেম হতে চাই। এরপরে বলেছি আমি কি উপকার করতে পারবো জানি না, কিন্তু আমি দুর্নীতি করব না, ওয়াদা করলাম। অর্থাৎ দুর্নীতিমুক্ত সেবার অঙ্গীকার করেছি। নেতা হওয়ার ভেষ ধরে নয়, আমি জনগণের সেবক হওয়ার চেষ্টার জন্য বলেছি। এবং আমি বলেছি যে সমাজকে আমি দাঙ্গা মুক্ত করার জন্য আমি আমার জায়গা থেকে কাজ করে যাব। এবং বিশেষ করে অনেক সময় এই কথাটা শুধু আমাদের নগরকান্দা অঞ্চলে নয়, সমগ্র বাংলাদেশে আছে, যে ভোটের সময় শুধু মানুষ জনগণের দ্বারে দ্বারে যায়। তা আমি বলেছি যে আমি ভোটের সময় নয়, যদি নির্বাচিত হতে পারি, আমি আমার জায়গা থেকে, আমার 9টি ইউনিয়ন, একটি পৌরসভা, আমার প্রিয় নগরকান্দা উপজেলা, এই 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমার একটা প্ল্যান হচ্ছে যে আমি প্রতি একটি মাস, আমি বছরে 12টি মাসের মধ্যে 10টি মাস পাবো, যে প্রতি মাসে আমি এক একটি ইউনিয়ন করে আমি মানুষের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলবো। শুধু এমন নয় যে জনগণ আমার পরিষদে এসেই আমার সেবা নিবে, এটা নয়। আমি আমার সেবা এবং তাদের মনের চাওয়া, তাদের মনের কি ব্যথা, এগুলি শোনার জন্য আমি প্রতিটি ইউনিয়ন প্রতি মাসেই আমি যাব। যেমন এই মাসে যে ইউনিয়নে যাব, পরবর্তীতে ভিন্ন ইউনিয়ন, এরপরে ভিন্ন ইউনিয়ন, এইভাবে করে করে 9 ইউনিয়ন ঘুরে আবার আমি পৌরসভায় পৌঁছবো। অর্থাৎ আমার একটা বিষয় হচ্ছে যে ভোটকে কেন্দ্র করে বা ক্ষমতার লোভকে কেন্দ্র করে জনগণের কাছে যাওয়া নয়, জনগণের কাছে যাব সেবাকে কেন্দ্র করে, জনগণের কাছে যাব তাদের উপকার, তাদের সুবিধা বঞ্চিত মানুষের সুবিধাকে পৌঁছে দেওয়ার জন্য। এজন্য আমি ডোর টু ডোর নির্বাচিত হওয়ার পরে আমি গতকাল থেকেই অলরেডি শুরু করে দিয়েছি। আমার নগরকান্দায় আমার পৌর এলাকার মধ্যে আমাদের একজন শ্রদ্ধেয় স্যার, উনি ইন্তেকাল করেছেন। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজ পড়ে আমার একটা কাফেলা নিয়ে আমি ওনাকে দেখতে, ওনার মরহুমের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি। এবং আরো কিছু জায়গায় আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে আমি নির্বাচিত হয়ে গেছি তা নয়,
আমি নির্বাচিত হয়ে গেছি মানে আমার উপরে পরিপূর্ণ দায়িত্বের বোঝাটা চেপে গেছে। এখন যদি আমি এই দায়িত্বটা অবহেলা করি তাহলে আমি খায়েন হব, খেয়ানতকারী হব। আর আমি যেন খেয়ানতকারী না হই সেজন্য আমি আমার জায়গা থেকে আমি আমার উপজেলাবাসীকে সার্ভিস দিয়ে যাব, সেবা দিয়ে যাওয়ার চেষ্টা করব। এতে আমার আন্তরিকতার কোনো ত্রুটি থাকবে না। সাধ্যের ত্রুটি থাকলেও আন্তরিকতার জায়গা থেকে আমি কোনো ত্রুটি করব না ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আমরা তাই বিশ্বাস রাখি। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একটু আধা মিনিট আমি একটু জানতে চাই। আমাদের কাছে কয়েকজন জানতে চেয়েছে যে একজন ভাইস চেয়ারম্যানের ক্ষমতা কতটুকু, তিনি ইচ্ছা করলে কতটুকু কাজই বা করতে পারেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের কতটুকু কাজ করার অধিকার থাকে, আপনি ইচ্ছা করলে কতটুকু কাজ করতে পারবেন, কয়েকজন আমাদের কাছে জানতে চেয়েছে। গুড প্রশ্ন। আসলে বিষয়টি হচ্ছে চেয়ারম্যানের উপজেলা পরিষদটা প্রবর্তন হওয়ার পর থেকে পর্যন্ত দেখা যাচ্ছে যে চেয়ারম্যান যিনি হন মূল কাজটা ওনারই থাকে। যেমন আমরা মাদ্রাসা লেভেলে বলতে পারি যে মোহতামিম, এরপরে নায়েবে মোহতামিম, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল। আসলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মূল দায়িত্বর জায়গাটা তো চেয়ারম্যান সাহেব মহোদয় থাকবেন। তবে যদি চেয়ারম্যান সাহেব আন্তরিক থাকেন আমরা অনেক কাজই করতে পারবো। আর আশা করি যে আমি আমার আদর্শের জায়গা থেকে আমার কোনো বিরোধী শক্তি নেই। আমি আমার জায়গা থেকে ইনশাআল্লাহ আমি ভালো কাজ সার্ভিস দেওয়ার জন্য আশা করি, আশা রাখতে পারি ইনশাআল্লাহ দিতে পারবো। তবে মৌলিকভাবে মূল শক্তিটা, মূল সার্ভিসটা ভাইস চেয়ারম্যানের দায়িত্বে থাকে না, চেয়ারম্যানের দায়িত্বে থাকে। যদি কোনো কারণে তিনি আনএক্টিভ হন অথবা তার অবর্তমানে কোনো দায়িত্ব ভাইস চেয়ারম্যানের উপরে তিনি দেন, সেগুলি তার পালন করতে হয়। এবং উপজেলা পরিষদটা সমন্বয় করে যেভাবে ভালো কিছু করা যায় আমি সেই সমন্বয়ের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করব, যেন আমি আমার জনগণকে কিছু দিতে পারি। সেজন্য শুধু চেয়ারম্যান না, আরো যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে আমার সৌজন্যতা থাকবে, আন্তরিকতা, যোগাযোগ সবকিছুই থাকবে। এই যোগাযোগগুলির মূল কারণ হচ্ছে আমি কোনো ক্ষমতা লোভীর সাথে চেয়ারে বসার লোভে নয়। এইটা হচ্ছে তাদের সাথে বসবো হচ্ছে আমার জনগণকে কিছু দেওয়ার জন্য, জনগণকে উপকার পৌঁছাবার জন্য, জনগণকে তার মৌলিক অধিকার দেওয়ার জন্য। যদি আমার কোথাও দৌড়ঝাঁপ করতে হয়, কোনো জায়গায় কারোর সাথে বসতে হয়, সেটা আমি ইনশাল্লাহ আমার জায়গা থেকে কোনো অবহেলা করব না, আমি করতে প্রস্তুত। তবে একথা আমি, যেহেতু আমার শেষ কথা হবে মনে হয়, আমি শুরুতে আল্লাহর শুকরিয়ার জন্য আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আমি শেষে এসে আমি একটু যুক্ত করতে চাই যে আমার নগরকান্দা উপজেলার জনগণ আমাকে যেভাবে ঋণী করে ফেলেছে, দুইটা নির্বাচন আমাকে তারা যেভাবে বিপুল পরিমাণ ভোটে তারা আমাকে যে ভালোবাসা, ভোটের ভালোবাসা দিয়েছে, সেখানে আমি আমার ঋণ টানতে টানতেই শেষ হয়ে যাব। আমি তাদের কাছে চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আমি আমার নগরকান্দা উপজেলাবাসীকে আমার টিউবওয়েল মার্কার বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে যে আওয়ার ইসলাম 24.com আমাকে যে লাইভে যুক্ত করেছে, আমি আওয়ার ইসলাম পরিবারের সামনে পেছন থেকে যেভাবে কাজ করে যাচ্ছেন আপনাদেরও সাফল্য কামনা করি। এবং আমার নগরকান্দা উপজেলা পরিষদের পক্ষ থেকে আওয়ার ইসলাম 24.com কে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। সকলের জন্য মঙ্গল এবং কল্যাণের দোয়া রেখে আমিও দোয়া চেয়ে শেষ করছি। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুস্তাফিজ ভাই, আপনাকে অনেক অনেক শুকরিয়া। আমরা আপনার শেষ বক্তব্য শুনছিলাম, আমরা আপনাকে স্বাগত জানিয়ে আমাদের লাইভ শেষ করব। এর আগে আমি একটু আমাদের প্রিয় খান সাহেবের কাছে চলে যাব। খান সাহেবের কাছে বহুল প্রতীক্ষিত একটা প্রশ্ন ছিল। খান সাহেবকে আমরা সামনে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, এমপি, মন্ত্রী বা কোনো পদে দেখবো কিনা, বা উনি রাজনীতিতে আসবেন কিনা। উনি কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে দেশের প্রেক্ষাপটে উন্নতির জন্য তরুণদের রাজনীতিতে আসা দরকার। উনি একজন তরুণ আলেম, তাকে আমরা রাজনীতিতে পাবো কিনা। খান সাহেব, আমাদেরকে যদি আপনি একটু বলতেন, আপনাকে আমরা রাজনীতির ময়দানে কবে দেখতে পাবো? মানুষের জীবনে বিভিন্ন ঘটনা থেকে মানুষ শিক্ষা পায়। আমার ছোটবেলায় একটা মর্মান্তিক ঘটনা ঘটছিল, ওই ঘটনা থেকে আমি বড় একটা শিক্ষা পাইছি। এটা হলো, ছোটবেলা আমি মানে আমাদের নগরকান্দা, বিশেষ করে গ্রাম অঞ্চল গুলাতে তো ভ্যানে মানুষ যাতায়াত করে। আমি কোন এক জায়গায় আমার এক আত্মীয়র বাড়ি ভ্যানে যাচ্ছিল, তো ওই ভ্যান চালক ছিল পিচ্চি, আমার থেকে ছোট। তা আমি আর কি বললাম যে তুমি তো ছোট মানুষ, তুমি চালাইতে পারবে না, আমার কাছে দাও, আমি চালাই।
তারপরে ওই ভ্যানে আমার আব্বা ছিল, আরো মামাতো ভাইটাই সবাই ছিল। তারপরে পিচ্চির কাছ থেকে ভ্যানটা নিয়ে আমি যখন চালানো শুরু করলাম, দেখলাম যে ভ্যানটা অত সহজ না চালানো। তো ওই শুরু করতে করতেই কিছু বোঝার আগেই ভ্যানটা নিয়ে আমি খাইতে বেরিয়ে গেছিলাম। খাইতে বেরিয়ে যে আমার আব্বা আহত হয়েছিল, আমিও আহত হয়েছিলাম। তো ওই দিন থেকে আমি একটা জিনিস বুঝছি যে যার যে যোগ্যতা নাই তার সেটা সাজে না, তার দ্বারা ওই কাজটা করা সাজে না। তো আমি মনে করি ওলামায়ে কেরামত তার তার যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী সে তার ওই খেদমতটা করা উচিত। তা মুস্তাফিজ ভাই যেরকম পরিশ্রমী মানুষ এবং যেমন মেধাবী মানুষ, এবং সে তার পরিশ্রম দিয়ে যে এতদূর আসছে, এটা তার একটা যোগ্যতার পরিচয়। কিন্তু আমার মতো অলস মানুষ মনে হয় না নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা আছে। আর আমি যদি নামিও, আমার এই যে জনগণ সমর্থন করবে না, এই এই ব্যাপারে আমার আত্মবিশ্বাস আছে আর কি। এই কারণে নেতৃত্ব আমার দ্বারা সাজে না, কারণ আমি তো হাসি খুশি মানুষ, হাসি মজাক করেই আর কি সবার এই কাছ থেকে যতটুকু ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ। নেতৃত্ব এটা খুবই একটা সেন্সিটিভ বিষয় এবং হুকুল ইবাদের একটা বিষয়। এখানে একটু এদিক সেদিক হলে বান্দার হক নষ্ট হয়। এই কারণে আমি এখনো ওইরকম যোগ্য হইতে পারিনি, অথবা হইতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আমি দিতে পারতেছি না। যাই হোক, মুস্তাফিজ ভাইয়ের মতো যদি মেধাবী আলেম ওলামা নেতৃত্বের জায়গা আসে, আমি তাদের সঙ্গে থাকব এবং তাদের সহযোগিতা, তাদের খেদমত করে তাদের পাশে থেকে ইনশাল্লাহ আমি সাথে থাকবো ইনশাল্লাহ। অনেক অনেক শুকরিয়া খান সাহেবকে, সুন্দরভাবে তিনি বলছিলেন তিনি রাজনীতিতে আসবেন কিনা। আসলে এটাও ঠিক, সবাই যদি রাজনীতিতে চলে আসে তাহলে সব অন্যান্য সেক্টরের লোকও তো থাকতে হবে। আসলে সবাই মিলে সমাজের যে চারটা পায়া আছে, কেউ রাজনীতি করবে, কেউ ইলমি অঙ্গনে থাকবে, কেউ গবেষণায় থাকবে, কেউ অন্যান্য জায়গায় থাকবে, সবকিছু মিলে একটা সমাজ তৈরি হয়। আমরা আমাদের লাইভের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, প্রায় 46 মিনিটের মতো আমাদের লাইভটা কন্টিনিউ চলছে। শুরুতে আমরা লাইভে যুক্ত হওয়ার ক্ষেত্রে 20-25 মিনিটের মতো দেরি হয়েছিল যান্ত্রিক ত্রুটির কারণে, সেজন্য আমি লাইভে যারা আছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অল্প কিছু কমেন্টস করব, কমেন্টস গুলো পরে আমরা আমাদের লাইভ থেকে বিদায় নিব। আমাদের কাছে আমাদের এখানে কমেন্ট করছেন ইব্রাহিম হাফেজ, তিনি ভোলা চর ফ্যাশন থেকে দেখছেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। নিশু তুহিন তিনি লিখেছেন ভালোবাসা, ভালোবাসা অবিরাম প্রিয় মুস্তাফির ভাই। তার আমাদের আপনাদের পক্ষ থেকে তাকে আমরা সেই শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। এমডি নাফিজ আব্দুল্লাহ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আবু হুরাইরা আবির তিনি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ইমারত হুসাইন তিনি লিখেছেন সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকেও মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য। হাবিব খান তিনি লিখেছেন এভাবে এগিয়ে আসতে হবে মাশাআল্লাহ। যে অনেক শুকরিয়া ভাইজান। আপনাদের কর্মীদের উদ্দেশ্যে কিছু বলে যান। মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান ভাই শুরুতেই কিন্তু ওনার কর্মী এলাকাবাসী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, এবং যেভাবে তার জন্য সবাই খেটেছে তিনি কিন্তু সবার কৃতজ্ঞতা শুরুতেই প্রকাশ করেছেন। এরপরে তিনি আবু হুরায়রা আবির লিখেছেন আমাদের কমেন্ট গুলো পড়া হোক। জি ভাই পড়ে দিচ্ছি। নাফিস আব্দুল্লাহ লিখেছেন খান সাহেবকে ফরিদপুরের এমপি হিসেবে দেখতে চাই। সময়ের পরিক্রমায় যদি কখনো প্রয়োজন হয় আমরা হয়তো তাকে এমপি হিসেবে দেখবো, কোন এমপি হিসেবে তাকে আমরা লাইভে নিয়ে আসবো। ফখরুল ইসলাম উনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। উনি সামনে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন, সেই সম্ভাবনা আছে। সাইফুল্লাহ ইসলাম তিনি লিখেছেন এগিয়ে যান প্রিয়, ধন্যবাদ। শাখা হোসেন লিখেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই। ফখরুল ইসলাম লিখেছেন মুস্তাফিজুর রহমান কোন দলের কর্মী? তিনি কোন দলের কর্মী না, তিনি স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন। তারপরে মোহাম্মদ নূর হোসেন নুরানি তিনি লিখেছেন আমি শিবচর থেকে, ধন্যবাদ ভাই আপনাকে। এমডি অলিউল্লাহ লিখেছেন আমি সদরপুর থেকে দেখছি, ধন্যবাদ ভাই আপনাকে। মুস্তাফিজুর রহমান আবু হুরায়রা আবির লিখেছেন মুস্তাফিজ সাহেব এর কাছে একটা আবদার, আমরা চাই আমাদের নগরকান্দা যেন আর কোনো মাহফিল, কোনো বাধা বা কোনো সমস্যা না হয়, এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ ভাই। অবশ্যই আশা করছি মুস্তাফিজ ভাই ইসলামী যে অনুষ্ঠানগুলো এলাকার মধ্যে হয় সেই অনুষ্ঠানগুলো যেন সুন্দরভাবে হতে পারে সেই বিষয়ে সচেষ্ট হবেন, সজাগ হবেন, সচেতন দৃষ্টি রাখবেন। মোহাম্মদ নুর হুসাইন নুরানি তিনি লিখছেন মুস্তাফিজুর রহমান ভাইয়ের বিজয় অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ ভাই। ইমারত হোসেন মুস্তাফিজুর রহমান ভাইকে আমাদের মুস্তাফিজুর রহমান ভাইকে আমাদের উদ্দেশ্যে কিছু বলে যেতে বলেন। উনি সবার উদ্দেশ্যে অনেকগুলো দীর্ঘ দীর্ঘ কথা বলেছেন। মুস্তাফিজ ভাই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। জি একটু আপনি বলি, কিছু বলতে চান? জি 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 অবশ্যই। জি। আসলে এই যে যিনি কমেন্টস করেছেন ইমারত ভাই, উনি যেটা বলেছেন কর্মীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য, আসলে
আমি যারা আমার এই নির্বাচনে কাজ করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে নানান ভাবে, এত প্রতিকূলতার মধ্যেও তেমন কোনো অর্থ আমি তাদেরকে যোগান দিতে পারি নাই এবং তেমন কোনো ভাবে সাপোর্ট দিতে পারি নাই যে একজন কর্মী বা একজন নেতা তার নেতৃত্ব দিয়ে রাখবে। এটা সম্পূর্ণ তাদের ভালোবাসা, মেহনতের ফসল। এজন্যে আমি আমার যারা কাজ করেছে, বিশেষ করে আমার কে বিজয়ী করার জন্য যারা কাজ করেছে, আমি তাদেরকে আমার কর্মী মনে করি না। আমি মনে করি যে তারা আমার সহযোদ্ধা, তারা আমার দিন বিজয়ের সৈনিক, তারা সমাজকে কিছু দেবার জন্য মেহনত করেছে। তারা আমার কর্মী নয়, তারা আমার সহযোদ্ধা বন্ধু। তাদেরকে নিয়েই ইনশাআল্লাহ এই কর্মী বলবো না আমি, আমার এই সহযোদ্ধা যারা এই নির্বাচনে আমাকে সার্বিকভাবে মেহনত করেছেন, দোয়া করেছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, যে যে জায়গা থেকে আমার জন্য মেহনত করেছেন বা আমাকে বিজয় করার জন্য অনেক দূর দূর থেকে অনেকে রোজা রেখেছে, কোরআন তেলাওয়াত করেছে। আমার অনেক মা বোন যারা ভোটার ছিলেন, অনেকেই কখনো ভোট দিতেই যান না, তারাও ভোট দেওয়ার জন্য শুধু আমাকে ভোটটা দিবেন এই নিয়ত করে তারা মানে গিয়েছেন, অর্থাৎ আমাকে এমন ভাবে তারা ঋণী করেছেন। সুতরাং এরা কেউই আমার কর্মী নয়, এরা সবাই দিন বিজয়ের সৈনিক। সমাজ বিপ্লবের জন্য, সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমার সহযোদ্ধা হিসেবে আমি তাদেরকে পাশে চাই। তাদের জন্য আমার এটাই কথা হবে। এবং যত চক্রান্ত চক্র যাই বলুক না কেন, তারা যেন তাদের আস্থা ধরে রাখে। শুনুন একটা কথা আমি বলি, কর্মীদেরকে নেতা থেকে দূরে সরাই হচ্ছে অনাস্থা। আর কিছু কুচক্রী মহল আছে, যখন কোনো নেতা একটা পর্যায়ে চলে যায় বা কোনো ব্যক্তি একটা অভিভাবকের পর্যায়ে চলে যায়, তখন এই চক্রগুলি এই ব্যক্তিকে তার ব্যক্তিত্ব নষ্ট করার মাধ্যমে তাকে নেতৃত্বের জায়গা থেকে একটা অনাস্থা তৈরি করার চক্রান্ত করে থাকে। এজন্য আমি আমার সহযোদ্ধাদের প্রতি অনুরোধ রাখবো যে আপনারা আস্থার জায়গাটা ধরে রাখুন। যে কেউ হুট করে কিছু বললেই অনাস্থায় নিয়ে আসবেন না, ইনশাআল্লাহ আস্থা ধরে রাখুন। আশা করি যেহেতু ওলামায়ে দেওবন্দের সন্তান হিসাবে কওমি মাদ্রাসায় শিক্ষা লাভের সুযোগ হয়েছে, বিধায় এতটুকু বলতে পারি, কোন অন্যায়ের সাথে, কোন দুর্নীতির সাথে নিজেকে যতক্ষণ পর্যন্ত আমার চেতনা ঠিক আছে ইনশাআল্লাহ আমি জড়াবো না ইনশাআল্লাহ। এই জন্য আমি আমার সহযোদ্ধাদের বলবো, আসুন আপনারা আমাকে ভোটের মাধ্যমে যে বিজয় ঘটিয়েছেন, আল্লাহর মেহেরবানি হয়েছে তো বিজয় হয়েছি। আগামী 5টি বছর আপনাদেরকে নিয়েই আমি আমার উপজেলাকে সাজাবো। আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। এই মেহনতে আমার নগরকান্দা উপজেলার যুবক, বৃদ্ধা এবং তরুণ, আলেম ওলামা সহ সর্বস্তরের কৃষক, শ্রমিক জনতা, মেহনতি মানুষ এবং মা ও বোনেরা, আমার ভোটাররা এবং নগরকান্দার সর্বস্তরের মানুষের যেই ভোট বিপ্লব কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের নগরকান্দায় নির্বাচন পরিচালনার জন্য যারা দায়িত্বরত ছিলেন এবং বিশেষ করে আমাদের ইউনূস স্যার, ওসি মহোদয় সহ যারা আইন শৃঙ্খলা রক্ষায় ছিলেন, তারা যথেষ্ট আন্তরিকতার সাথে একটি পরিবেশ সুন্দর রেখে, বিশৃঙ্খলা পরিবেশ এড়িয়ে আমাদেরকে একটা সুন্দর সুশৃঙ্খল নির্বাচন উপহার দিয়েছেন। এজন্য আমি আমার আইন শৃঙ্খলা রক্ষা বা কর্তা যারা ছিলেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। এবং আমি শেষ ধন্যবাদটা এও বলবো যে ওই দিন নির্বাচনের দিন মহিউদ্দিন খান সাহেব নিজে আমাকে ফোন করেছিলেন যে ভাই আপনি কোথায়। তো আমার সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল ওনাকে আমার ওই গাড়িতে নিয়ে পুরা এলাকাগুলি সফর করার যতটুকু পেরেছি। আমার গাড়িতেই উনি আমার সফর সঙ্গী হিসাবে ছিলেন, এটাও আমাদের বাড়তি একটা আনন্দ যোগ হয়েছিল। পাশাপাশি যে সেন্টারে যাইতেছিলাম, মানুষ আমাকে দেখে বা আমার এই যে আমি যে প্রার্থী সেই হিসাবে মানুষ একটা উন্মুখ হয়েছিল। তো অনেক অনেক ধন্যবাদ ভাই। মুফতি মোস্তাফিজুর রহমান, সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা তাকে একটু ঝামেলার মধ্যে জড়িয়ে ফেলেছেন উনি। যাই হোক, আমরা আমাদের দীর্ঘ লাইভে আমাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন প্রিয় দর্শক। আমি তাদের বাড়তি একটা আগ্রহ উদ্দীপনা দেখেছি, এজন্য সবাইকে আমি
তো যে বিষয়টি বলছিলাম যে কর্মীদের উদ্দেশ্যে কিছু বলেননি, কথাটা এত চলে আসলো। আসলে এত কথা বলার মতো আমার ভয়েসের অবস্থাও নেই। ভয়েস কন্ট্রোলের জন্য আমাকে ইতিমধ্যে ডাক্তার পরামর্শ দিয়েছে। তা আমি চাই যে আমার পরিষদ এটা জনগণের পরিষদ, আমার উপজেলা পরিষদটাকে আমি জনগণের জন্য সমর্পণ করছি এবং এই বিজয়ের আনন্দটাই আমি আমার সমস্ত ওলামায়ে আবারও কল এই বিজয়ের আনন্দটি আমি সমগ্র মেহনতি মানুষের জন্য সমর্পণ করছি এবং আমি আমার কর্মী নয়, তাদের আমার জন্য যারা আমার এই টিউবওয়েল মার্কার বিজয় নিয়ে যারা মেহনত করেছেন, যারা যেভাবে আমাকে সার্ভিস দিয়ে খেদমত করে সহযোগিতা করে অনুপ্রেরণা দিয়ে সাথে পিছনে সামনে প্রকাশ্যে অপ্রকাশ্যে থেকে কাজ করেছেন, সবাই আমার সহযোদ্ধা। তাদের প্রতি আমার শ্রদ্ধা, সালাম এবং ভালোবাসা অবিরাম। এবং যারা আমার বিরোধিতা করেছেন তাদের জন্য কল্যাণের দোয়া রাখি, ইনসাফের দোয়া রাখি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খান সাহেব আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে মানুষ যেই ফেসে ক্যামেরায় দেখে বিভিন্ন সময়, আসলে এর পেছনে আপনার একটা সরল মন আছে এবং নিরহংকার একটা মানুষ আপনি। শত ব্যস্ততার মাঝেও এই লাইভের ব্যবস্থা করে দিয়েছেন যোগাযোগ করে। সেজন্য আওয়ার ইসলামের পক্ষ থেকে আপনাকে আমি লাইভের শেষের দিকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা আজকের মতো এখানে আমাদের লাইভ শেষ করছি। যদি মহিউদ্দিন খান ভাই যদি শেষে যদি আপনি আধা মিনিটে কিছু বলতে চান। আমি শুনতে পাইনি ঠিক মতো। আমরা বলছিলাম আপনি আমাদের অনেক পরিশ্রম করে এই লাইভ সার্ভিস লাইকে ম্যানেজ করে দিয়েছেন, লাইভে যুক্ত করে দিয়েছেন, আপনিও লাইভে যুক্ত ছিলেন। পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আমরা আওয়ার ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছি। এবং আপনার যদি শেষে কোনো কিছু বলার থাকে আধা মিনিটে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আমাদের মুস্তাফিজ ভাই পরিপূর্ণ মানে লাইভের উদ্দেশ্য সবকিছু নিয়ে যে বক্তব্য দিচ্ছে, আর কিছু বলার নাই। আমি আমার ইসলামকে ধন্যবাদ দিব যে আমাদের মুস্তাফিজ ভাইকে সারা দেশবাসীর সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। এটা আমাদের ইসলামিক একটা জাতীয় মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে আমাদের সদ্য বিজয়ী ভাইস চেয়ারম্যান মুস্তাফিজ ভাই, তাকে দেশবাসীও চিনলো। আশা করি সবাই তাদের অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করবেন, তিনি যেন আমাদের দুর্নীতিমুক্ত একটা নগরকান্দা উপহার দিতে পারে। এই আশা। আমার ইসলামকে ধন্যবাদ, মুস্তাফিজ ভাইকেও ধন্যবাদ। কারণ নতুন বিজয়ী মানুষ, অনেক ব্যস্ততা। তিনি 9টায় যে লাইভ শুরু হওয়ার কথা ছিল, 9টার সময় তিনি তার বাড়িতে ছিলেন। তার গ্রামবাসী সবাই তার বাড়িতে উপস্থিত ছিল। তাদেরকে ম্যানেজ করে তারপরে উনি একটা বাইক নিয়ে চলে আসছেন এই লাইভে যুক্ত হওয়ার জন্য। এটা অনেক বড় একটা ত্যাগ আমি মনে করি আমাদের। মানে অনেক অনেক শুকরিয়া, অনেক এই অনেক যে শুকরিয়া। আমাদের সময় দিলেন, এটা তার একটা জি পজিটিভ মাইন্ডের একটা পরিচয় দিয়েছেন। জি 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 অবশ্যই। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আওয়ার ইসলামের আরো একটি লাইভে আমরা যুক্ত করব আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের বিভিন্ন জায়গা থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আওয়ার ইসলামের সঙ্গে থাকবেন, বিনোদন বন্ধু খান সাহেবের সঙ্গে থাকবেন এবং দোয়া করবেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই যেন জনগণের খাদিম হিসেবে, একজন আলেম হিসেবে তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন, ওলামায়ে কেরামের মান সম্মান রেখে যেন তিনি ওলামায়ে কেরামের নাম যেন উড্ডীন করতে পারে, সেভাবে তিনি যেন কাজ করতে পারে। এই কথা বলে আমি আজকের মতো আওয়ার ইসলামের লাইভ শেষ করছি। আপনাদের সঙ্গে ছিলাম কাউসার লাবিব, আপনারা দেখছিলেন আওয়ার ইসলাম সংলাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম